বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। আবহাওয়া অফিস বলছে বেলা 3:30টার দিকে এই নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করে। এর প্রভাবে দেশের অন্তত 14 জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়াও আগামী 48 ঘন্টা সারা দেশে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ভূমিধসেরও আশঙ্কা রয়েছে পাহাড়ি এলাকায়। আফজাল হোসেনের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বিকেল থেকে এটি উপকূল অতিক্রম করতে শুরু করে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে দুপুর থেকে ঝড়ো হাওয়া বইছে, ফলে বন্ধ হয়ে যায় নৌ চলাচল। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। ফলে সাগর উত্তাল রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টি হবে। এছাড়া পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে। ভারী বৃষ্টির যে প্রবণতা 48 ঘন্টা দেখছি, অর্থাৎ আগামীকালকে সারাদিন কম বৃষ্টি থাকবে। তা আগামীকালকের পরে অর্থাৎ 31 তারিখ থেকে হয়তো দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা একটা কিছুটা কমতে পারে। তবে পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগের পূর্ব দিকে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান ছাড়া মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, বইছে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলের কয়েকটি জেলায় নিম্নাঞ্চল তলিয়েছে। কোথাও কোথাও বন্ধ রয়েছে লঞ্চ ও ছোট নৌযান। আবহাওয়া অফিস বলছে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষত চট্টগ্রাম অঞ্চলে। ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য এলাকাগুলোতে ভূমিধসেরও সতর্কতা জারি করা হয়েছে। শামস সাব্রিস উচ্ছ্বাসের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে উত্তাল সাগর। দেশের বিভিন্ন স্থানে নেমেছে প্রবল বেগে বৃষ্টি, বইছে ঝড়ো হাওয়া। উপকূলীয় জেলা বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলাসহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এতে ভোগান্তিতে স্থানীয়রা। ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বরগুনার উপকূলীয় অঞ্চল। বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন এলাকার বেড়িবাঁধের বাইরের অংশ প্লাবিত হয়। এ সময় বরগুনার আমতলী, পুরাকাটা ও বরৈতলা, বাইনচটকি, ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যায়। নিম্নচাপের প্রভাবে ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় পানি স্বাভাবিকের চেয়ে 9 সেন্টিমিটার বেড়েছে। উত্তাল হয়ে উঠেছে নদীর পানি। গতরাত থেকেই ভোলায় বৃষ্টি হচ্ছে, ফলে বৈরী আবহাওয়ার কারণে ভোলার সব রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও অন্যান্য জেলার নৌ রুটে বন্ধ রয়েছে লঞ্চ ও ফেরি চলাচল। নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে সাগর উত্তাল হয়ে উঠেছে। জোয়ারের পানি উচ্চতার স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়ে কূলে আঘাত আনছে। সকাল থেকে কক্সবাজার শহরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কক্সবাজার উপকূলে 3 নম্বর স্থায়ী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর উপভোগ করছে কক্সবাজারে আগত পর্যটকরা। ভারী বৃষ্টিপাতে পার্বত্য অঞ্চলে শঙ্কা রয়েছে পাহাড় ধসেরও। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিকেই ফোরামে একথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিউচার অফ এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের উপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে নিক্কেই ফোরাম এশিয়ার 30তম ভবিষ্যতের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, এশিয়ার দেশগুলো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচন আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারে। একটি অভিন্ন ভবিষ্যৎ এবং অভিন্ন সমৃদ্ধির দিকে একটি স্পষ্ট পথ তৈরি করতে হবে। শক্তিশালী অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, এশিয়ার উন্নয়নে অর্থায়নের জন্য একটি শক্তিশালী এবং টেকসই উপায় প্রয়োজন। বাণিজ্যের দিক থেকে এশিয়া এখনও সবচেয়ে কম সংযুক্ত অঞ্চলগুলোর মধ্যে একটি। ফিউচার অব এশিয়া সম্মেলনে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। অনুষ্ঠানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কথাও তুলে ধরেন তিনি। এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিক্কেই ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট ও সিইও সুৎসিয়োশি হাসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যে বহু খাতে সহযোগিতার সুযোগ রয়েছে, যা তিনি আরও এগিয়ে নিতে চান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশ থেকে আগামী 5 বছরে 1,20,000 প্রশিক্ষিত জনবল নেবে জাপান। এ বিষয়ে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। একই সঙ্গে বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে জাপান। সে ব্যাপারে আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে। মানব সম্পদ বিষয়ক বাংলাদেশ সেমিনারে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভসের চেয়ারম্যান মিকিও কোসাগায়ামা জানিয়েছেন, তাদের সদস্য গ্রুপ থেকে 1 লাখ বাংলাদেশি নিয়োগ করার পরিকল্পনা করছে। আগামী 5 বছরের মধ্যে এই পরিমাণ লোকবল নিয়োগ দেবেন তারা। এছাড়া জাপানি কোম্পানিগুলোর কয়েক হাজার দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। এমন আদেশ দিয়ে শপথ পড়ানোর রিট খারিজের লিফট টু আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। এ ব্যাপারে নতুন করে গেজেট দিতে হবে না বলে জানিয়েছেন ইসির আইনজীবী। আর শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে দাবি ইশরাকের আইনজীবীর। বিস্তারিত আবু সাইদ রিপোর্টে। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন নিয়ে আপত্তি জানিয়ে ওই বছরের 3 মার্চ মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। 5 আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ইশরাকের করা মামলার রায় হয় চলতি বছরের 27 মার্চ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করা হয়, আর সেই আলোকে প্রকাশ করা হয় গেজেট। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13 মে হাইকোর্টে একটি রিট করা হয়, আর এই রিটের উপর শুনানি করে 22 মে খারেজ করে দেন হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল ব্রাঞ্চে শুনানি হয়। তবে আপিল বিভাগ ইসিকে সিদ্ধান্ত নিতে বলে আদেশ লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন। পরে গণমাধ্যমকে ইসির আইনজীবী বলেন, নতুন করে গেজেট করতে হবে না। ইলেকশন কমিশন নীতিগতভাবে এই মামলাগুলোতে কন্টেস্ট করেন না বা কোনো ভূমিকা পালন করেন না। তারা নিরপেক্ষ থাকেন। তারা এইভাবে থাকে যে তারা কোনো পক্ষ অবলম্বন করলে অপরপক্ষে রিএক্টিভ হবে, এই জন্য তারা নিউট্রাল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই এবারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। আমরা আশা করব ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে, আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব। এর আগে শেখ হাসিনার পতন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সব সিটির মেয়রদের অপসারণ করা হয়। আবু সাইদ, মাই টিভি, ঢাকা।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বৃহস্পতিবারও নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। আদালতের আদেশের পরেও সরকার শপথ নিয়ে টালবাহানা করছে এমন অভিযোগ আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের। তাদের দাবি, ষড়যন্ত্রের কারণে তাদের নেতা ইশরাকের শপথ নেওয়া হচ্ছে না। পরে ইশরাক হোসেনও যোগ দেন বিক্ষোভে। এ সময় তিনি আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। তারা যদি অনতিবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পদক্ষেপ নেয়, তাহলে এটাই প্রতীয়মান হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার শামিল হচ্ছেন। অতএব আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল পর্যায়ে যারা এটার সাথে সংযুক্ত তাদেরকে শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন। অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। জাতিসংঘ মিশনে ধারাবাহিক অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি বজায় রাখতে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2025 উপলক্ষে ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি বিভিন্ন শান্তিরক্ষা মিশনে গিয়ে প্রাণ হারানো 168 জন বীর সৈনিক ও পুলিশ সদস্যদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। জাতিসংঘ মিশনে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উপর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা সব চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। আপনারা জেনে আনন্দিত হবেন যে সম্প্রতি আমাদের একটি হেলিকপ্টার কন্টিনজেন্ট অন রোলে কঙ্গো মিশনে মোতায়েন রয়েছে। এছাড়াও সম্প্রতি পেরুভিয়ান আর্মিকে আমরা নিজেদের প্রযুক্তিতে তৈরিকৃত বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান অনুদান হিসাবে হস্তান্তর করেছি। ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতায় প্রমাণ রেখে সব চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। 1988 সাল থেকে বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে আসছে। বর্তমানে বিশ্বের 9টি দেশে 5818 জন শান্তিরক্ষী কাজ করছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। সরকারের ঘোষিত নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যেই বিচার ও সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, তবে সরকার ধীর গতিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকারকে নানা পক্ষ বাধা প্রদান করছে উল্লেখ করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়ায় যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। যদি নির্বাচন বলেন, ভোট চাওয়ার জন্য তো মানুষের কাছে যেতে হবে, শহীদ পরিবারের কাছে যেতে হবে, তো তখন তো তারা প্রশ্নের সম্মুখীন হবে যে কতটুকু বিচার হয়েছে আর কতটুকু সংস্কার হয়েছে। ফলে সেই কার্য অসম্পূর্ণ রেখে আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারবো না। আমরা বলছি না নির্বাচন আপনি পিছান, বরং নির্বাচন নির্ধারিত সময় করেন, কিন্তু তার আগে অবশ্যই এই কাজগুলো করেন এবং সেই কাজগুলো আসলে করা সম্ভব এবং সেই পরিকল্পনা রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করুন। গণতন্ত্রের সকল সমস্যার সমাধান উল্লেখ করে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে নেতাকর্মী এবং দেশবাসীকেও আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জনগণের আকাঙ্ক্ষা থাকলেও অন্তর্বর্তী সরকার তা বুঝতে পারছে না মন্তব্য করে
ইন্টেনশন না থাকলে অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আবারও আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় ভিডিও বার্তা দেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। বার্তায় দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে মন্তব্য করে পুনঃপ্রতিষ্ঠারও আহ্বান জানান সাবেক এই প্রধানমন্ত্রী। গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা বুঝতে পারছে না বলে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সত্যিকার অর্থেই রাষ্ট্র এবং সরকার পরিচালনায় জনগণের স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়াই কিন্তু জরুরি। কোনো সরকার কিংবা সরকার প্রধানের নিজেদের চিন্তা জনগণের উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকেই কিন্তু শাসন প্রশাসনে মন মগজে স্বৈরাচারের বীজ রোপিত হয়। বিভিন্ন কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। ভিন্ন কোনো উদ্দেশ্য না থাকলে ডিসেম্বরের মধ্যে আবারও নির্বাচন দেওয়ার তাগিদ দেন তারেক রহমান। সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই, তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে। প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ বাদিউল কবির বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফেরা না পর্যন্ত কঠোর কর্মসূচিতে যাবেন না তারা। প্রজ্ঞাপন প্রত্যাহার করলে স্বাভাবিক কাজে কর্মে ফিরে যাবেন তারা। বৃহস্পতিবারও সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে 1 ঘণ্টার কর্মবিরতি পালন করেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। ফোরামের আরেক কো চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আন্দোলন থেকে সরে গেলে আরও কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। রোববার সকাল 11টায় তিনি উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হবে। ঈদের ছুটির আগেই সমস্যার সমাধান হবে বলে আশা করেন তারা। সরে যায়নি, সরে যাবে না। যদি এই আন্দোলন থেকে সরে যাই তাহলে আপনারা মনে রাখবেন, শুধু এই 2025 আমাদের ঘাড়ে চাপবে না, আরেকটা জিনিস রেডি আছে। বলেন তো সেটা কি? এক এবং অভিন্ন নিয়োগ বিধি আমরা প্রতিবাদ করে থামিয়েছিলাম একদিনে। যদি এটা বাস্তবায়ন করে দেখবেন, পরবর্তীতে ওইটাও আবার আমাদের ঘাড়ে চাপিয়ে দিবে। এই কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হলে আমরা আমাদের স্বাভাবিক কর্ম পরিবেশে ফিরে যাব, দপ্তরের কাজে আত্মনিয়োগ করব। আর যদি এর কোনরূপ ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটে, তখন আমরা পরবর্তী করণীয় সকলের সাথে, সকল নেতৃবৃন্দের সাথে আলোচনা ক্রমে নির্ধারণ করব। ঈদযাত্রায় প্রস্তুত ঢাকা আরিচা মহাসড়ক। নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রায় সড়ক সংস্কারের কাজও শেষ। তবে নিরাপদ ঈদযাত্রায় বাদ সাধতে পারে অবৈধ 3 চাকার যানবাহন। মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচলে যানজট ও দুর্ঘটনার আশঙ্কায় চিন্তিত যানবাহনের চালকরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সড়কপথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াতের সহজ মাধ্যম ঢাকা আরিচা মহাসড়ক। তবে সারা বছর অন্যান্য সময়ে যানবাহন কম থাকলেও ঈদে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ।
তাই তো ঈদের আগে সড়ক বিভাগের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সড়কের খানাখন্দ সংস্কার করা হয়। তবে সড়কে কোনো ভোগান্তি না থাকলেও অবৈধ 3 চাকার যানবাহন নিয়ে চিন্তিত বাস চালকরা। দুনিয়ার প্রবলেম এই 3 চাকা গাড়িগুলো, মোটর বাইকে যেগুলো এগুলো সব হরাই দরকার। মেন রোড হলে ঝামেলা আমাদের। ছোট গাড়িগুলো কম থাকলে, রাস্তাঘাট না থাকলে যানজট কম হবো, সমস্যা হবে না, অ্যাক্সিডেন্ট হবো না। আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের সামনেই অবাধে চলছে 3 চাকার অটোরিকশা, সিএনজি ও ব্যাটারি চালিত রিকশা ভ্যান। ঈদের আগে মহাসড়কে এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে না পারলে দুর্ঘটনা ও যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। সিএনজি, অটো, মোটর সাইকেল তার সিঙ্গেল বুঝে না, যেমনি মনে চায় সেমনি চালিবে না। 3 চাকার লেগে অনেক সমস্যা ভাই। রাস্তার এপার থেকে ওপারে মনে করেন তারা যে গাড়িটার সামনে দিয়ে জায়গা ফাঁক করে ঘুরে দেয়, পিক আপ টান দেয়, ঠিক আছে, ওরা তো দেয় না। এই গাড়ি বেরিয়ে করবো না, যদি ওকে উপরে উঠে ওই মারবো, যাত্রীও মারবো, আর আমার গাড়িটাও শেষ করবো। ঈদে ঘরমুখ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রায় দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। আসন্ন ঈদুল আজহায় ঈদের ঘরমুখ মানুষের যাতায়াতের জন্য আমাদের ঢাকা আরিচা মহাসড়ক সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আমরা এই সড়কে যে সমস্ত সংস্কার কার্যক্রম পরিচালনা করা দরকার ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছি। বাদবাকি যে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে সেগুলো আমরা আশা করি ঈদের 7 দিন আগে শেষ করতে পারব। ঈদ যাত্রায় মহাসড়কে অতিরিক্ত টহলের পাশাপাশি 3 চাকার যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ, যাতে ঈদে ঘরমুখ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং ঈদ কাটিয়ে তারা আবার নিজ নিজ কর্মস্থলে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে ফিরতে পারে, আমরা তার ব্যবস্থা করে রেখেছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।